অবশেষে টান টান উত্তেজনার পর গুম, খুন, অপহরণ, নির্যাতন ও জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 22 অক্টোবর সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে এই আদেশ দেন আদালত। পরে তাদের ঢাকা সেনানিবাসের কারাগারে সাব জেলে পাঠানো হয়। এই 3টি মামলায় অভিযুক্ত 32 জনের মধ্যে 25 জনই হলেন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল 3 জন, মেজর জেনারেল 5 জন, ব্রিগেডিয়ার জেনারেল 6 জন, কর্নেল 3 জন, লেফটেন্যান্ট কর্নেল 8 জন। হিকোবা আই টালিসোয়াবা মিংলাবা কোলংখা জুজু। নমস্কার, ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মান্দিলি কস্তা। এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 17 জনই পলাতক রয়েছেন। পলাতকদের ট্রাইব্যুনালে হাজির হতে আগামী 7 দিনের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্ত এসব সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করতে পারাটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে ক্যান্টনমেন্টের ভেতরে বসে অভিযুক্তরা বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করবে কিনা তা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাব জেল, সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য, সার্ভিং সেনা সদস্যদের যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। যদি না হয়, আমরা যারা ভিকটিম এবং সাক্ষী আছি, আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি। ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো, এই ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। একজন ভিকটিম হিসেবে আমার আশাবাদ, আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটা খুঁড়িয়ে কাজ যেন আর করানো না হয়। এই ঘটনায় এখন যে প্রশ্নগুলোর মীমাংসা হওয়া জরুরি। 1. 5 আগস্টের পরে সেনা কর্মকর্তা সহ অন্যান্য বাহিনীর সদস্যরা যারা পরিকল্পিতভাবে আয়নাঘর সহ গুম খুনের আলামত নষ্ট করেছে তাদের বিচারের আওতায় আনা হবে কিনা। 2. গুম খুনের সাথে জড়িতরা কিভাবে ভারতে পালিয়ে গেল, এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে কিনা। কেন এসব অপরাধীদের জন্য ভারত নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিনা। 3. এদের বিচারে অদৃশ্য কোনো বাধা আসবে কিনা। এই বিচারটাই শুরু নাকি এটাই শেষ। 4. যদি এসব সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর বাইরে গিয়েই অপরাধ করে থাকে, তবে ক্যান্টনমেন্টের ভেতরে কেন তাদের জন্য সাব জেল করা হলো। এই বিতর্কিত সিদ্ধান্তে সেনাবাহিনী বিশ্বাসযোগ্যতা হারাবে কিনা। 5. সেনাবাহিনী ও ডিজিএফআই জাতির কাছে ক্ষমা চাইবে কিনা এবং সেনাবাহিনী সংস্কার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে কিনা। 6. অপরাধের মাত্রা বিবেচনা করে সংগঠন হিসেবে ডিজিএফআইকে বিচারের আওতায় আনা হবে কিনা এবং এটিকে বিলুপ্ত করা হবে কিনা। 7. ক্যান্টনমেন্টের ভেতরে ডিজিএফআই এর হেডকোয়ার্টারে কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থারা অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়েছে তার তদন্ত ও বিচার হবে কিনা। 8. গুম খুনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততা তদন্ত করা হবে কিনা। যদি তদন্তে রয়ের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে হেগের আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ উদ্যোগ নেবে কিনা। ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো, আমাদের বাহিনী নিয়ে যেত 300-400 মিটার ইনটু দ্য বর্ডার, নিয়ে যে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার দিত। ইন্ডিয়ানরা আসছে, ওরা 2 জনকে দিল, আমরা 2 জনকে দিলাম। মানে ওরা 2 জন বন্দীকে দিল, আপনাদের বন্দী 2 জনকে ওদেরকে দিয়ে দিল। ইন্ডিয়াতে নেয়ার পরবর্তী কি হতো বন্দীদের আমরা সবসময় জানি না, অর্থাৎ কাদের কথা জানি না। আমরা জানি না ওখানে কাউকে মেরে ফেলা হতো কিনা, কারণ যারা মারা গেছেন তাদের খবর আমাদের পক্ষে বের করা এখনো পসিবল হয়নি। যাদেরকে হ্যান্ড ওভার করলো ওদেরকে নিয়ে আবার কি করলেন? ওদেরকে নিয়ে স্যার রাস্তায় 2 জনকে স্যার পোস্ট ফায়ার দিয়ে ফেলাই দিয়ে আসছে। 9. পার্বত্য চট্টগ্রামের সেনা কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচার করা হবে কিনা। 10. আরও সেনা কর্মকর্তারা মানবতা বিরোধী অপরাধে জড়িত কিনা তার তদন্ত ও বিচার হবে কিনা। 11. ক্ষতিগ্রস্তরা ডিজিএফআই সহ অভিযুক্ত বাহিনীগুলোর কাছ থেকে ন্যায্য আর্থিক ক্ষতিপূরণ পাবে কিনা। 12. মিডিয়া, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে ডিজিএফআই যে অবৈধ কার্যক্রম চালিয়েছে এবং এখনো চালানোর যে অভিযোগ আসছে তার তদন্ত ও বিচার হবে কিনা। এটার আইনি কোনো বাধা নাই, কিন্তু এটা ডিজিএফআই এর লোগো শাপলা, সুতরাং আমরা এটা দিতে পারছি না। তখন আমরা তাদেরকে বলি যে বাংলাদেশ পুলিশের যে লোগো সেখানে কিন্তু ধানের শীষ আছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের লোগোর মধ্যে দাঁড়িপাল্লা আছে, বাংলাদেশ বিমানের লোগোর মধ্যে ঈগল আছে। এই যে 3টা কথা আমি বললাম, 3টাই কিন্তু 3টা দলের মানে মার্কা। সুতরাং এটা ডিজিএফআই এর লোগোতে আছে বলে আমরা এই মার্কা পাবো না, এটা হতে পারে না। 13. সেনাবাহিনী থেকে অন্যান্য বাহিনীতে যাওয়া স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কিনা। 14. বিচারের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি দায়বদ্ধতা থেকে মৃত্যুদণ্ড প্রথা বাতিল করা হবে কিনা। 15. ভবিষ্যতে গুম খুনে যাতে রাষ্ট্রীয় বাহিনীগুলো জড়াতে না পারে সেজন্য কার্যকর ও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে কিনা। 16.
হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 19 অক্টোবর দেয়া প্রধান উপদেষ্টাকে এক খোলা চিঠিতে আবারও র্যাবকে বিলুপ্তি ও ডিজিএফআই এর ক্ষমতা সীমাবদ্ধ করে সংস্কারের যে প্রস্তাব করেছে সেগুলো বাস্তবায়ন হবে কিনা, এতদিন এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে কারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, মানবতা বিরোধী অপরাধ বন্ধে এই প্রশ্নগুলোর মীমাংসা হওয়া অত্যন্ত জরুরি এবং এই মীমাংসা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। আমাদের কাছে যারা মুখ খুলেছেন এটাই পূর্ণাঙ্গ তথ্য না, এর কয়েক গুণ সমাজে এখনো রয়েছেন যারা এখনো আস্থা বা সাহস পাচ্ছেন না এই বিষয়গুলি জনসমক্ষে তুলতে বা তারা অভিযোগ করতে।